ক্লাস 11 এর যে সেমিস্টার 2 তার সিলেবাস অনুযায়ী আমরা একটা করে ক্লাস করছি। তার একটা অলরেডি আলোচনা করেছি, সেটা হচ্ছে মাই লাস্ট ডাচেস রিটেন বাই রবার্ট ব্রাউনিং। তোমরা এখনো পর্যন্ত যারা মাই লাস্ট ডাচেস পড়োনি তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক পাবে, ওখান থেকে ক্লিক করে তোমরা মাই লাস্ট ডাচেস যে টেক্সটটা সেটার অ্যানালিসিসটা পড়ে নিতে পারবে। দ্বিতীয় বিষয় হচ্ছে প্লেলিস্ট, যেটা আমরা করেছি ক্লাস 11 সেমিস্টার 2, ওখানেও এর উল্লেখ আছে। আর আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে ইংলিশ এডিশন, সেই ইংলিশ এডিশন চ্যানেলে গিয়েও তোমরা জয়েন করবে এবং জয়েন করার পরে আমাদের যে ক্লাসের লিঙ্কগুলো সেগুলো তোমাদের সেখানে দেওয়া হবে। এখন আজকে যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে অফ স্টাডিজ। আমরা অলরেডি আমাদের সিলেবাস সম্পর্কিত একটা ক্লাস করেছিলাম যে আমরা কিভাবে পড়াবো, মানে আমি তোমাদেরকে কিভাবে সেমিস্টার 2টা কমপ্লিট করাবো, কিভাবে পড়াবো সেই বিষয়ে। এবং সেখানে আমি স্পষ্ট উল্লেখ করে দিয়েছিলাম যে আমরা একটা পোয়েম মাই লাস্ট ডাচেস পড়ানোর পরে অফ স্টাডিজ পড়াবো। সুতরাং এই ক্লাসটা সম্পূর্ণভাবে অফ স্টাডিজ পড়ানোর জন্য, অফ স্টাডিজ রিটেন বাই ফ্রান্সিস ব্যাকন। দেরি না করে আমরা ক্লাস শুরু করি, কারণ এই ক্লাসটা করতে গেলে অত্যন্ত তোমাদের প্রয়োজন মনোযোগের। তোমরা যদি মনোযোগ দিয়ে এই টেক্সটটা না পড়ো, তোমরা যদি ডেডিকেশনের সঙ্গে এই ক্লাসটা না বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। তাই তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট যে এই ক্লাসটা তোমরা যখন করবে টেক্সট বইটা ফলো করে, আমাদের ক্লাসটা, আমাদের ভিডিওটা ফলো করে তোমরা প্রত্যেকটা ওয়ার্ড নোটস ভালোভাবে লক্ষ্য করে নোট করবে এবং তোমরা বোঝার চেষ্টা করবে। তোমাদের যদি কোনো ক্ষেত্রে কোনো জায়গায় অসুবিধা বলে মনে হয়, তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদের প্রাপ্য, কারণ এটা আমাদের উজ্জীবিত করতে কাজে লাগে, সেটা তোমরা ভালোই বোঝো। যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অফ স্টাডিজ রিটেন বাই ফ্রান্সিস ব্যাকন। সো ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল and welcome to the learning of English classes. দেখো, অফ স্টাডিজ পড়তে গেলে প্রথমে আমাকে যার সম্পর্কে জানা দরকার তিনি হলেন ফ্রান্সিস ব্যাকন। খুব গুরুত্বপূর্ণভাবে একটা ইনফরমেশন যেটা আমাদের না জানলেই নয়, সেটা হচ্ছে ফ্রান্সিস ব্যাকন এমন একটা সময়ে এই রাইটিংটা লিখছেন যখন ইংল্যান্ডে রেনেসাঁ চলে এসেছে। রেনেসাঁ, রিভাইভাল অফ লার্নিং, ক্রেজ ফর নলেজ, এগুলো যেখানে যথেষ্ট বেশি করে ভ্যালুয়েবল হয়ে পড়েছে, স্টাডিটা মানুষের কাছে ইম্পর্টেন্ট হয়ে গেছে, নলেজ বা জ্ঞান আহরণটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, সেই জায়গায় মোরাল ভ্যালুজ এবং ইথিক্যাল যে আইডিয়াস, সেই সমস্ত জিনিসের উপরে গুরুত্ব কিন্তু তৈরি হয়ে গেছে। সেই জিনিসগুলোর গুরুত্বটা লক্ষ্য করেই ফ্রান্সিস ব্যাকন লিখেছেন অফ স্টাডিজ। এবং আমরা টেক্সটার লাইন, মানে টেক্সটের যে টাইটেল, সেই টাইটেল দেখেই বুঝতে পাচ্ছি যে অফ স্টাডিজ মিনস অ্যাবাউট স্টাডি, মানে পড়াশোনা বিষয়। স্টাডি বলতে পড়াশুনো, স্টাডি মানে পড়া, সেই জিনিসটার উপরে গুরুত্ব দিতে গিয়েই তিনি সেটা লিখছেন। যেটা ইম্পর্টেন্টলি তোমাদেরকে বলা যে ফ্রান্সিস ব্যাকন হচ্ছেন একজন রেনেসাঁ ম্যান এবং তার জীবনকালটা আমি দেখতে পাচ্ছি 1561 to 1626। তিনি একজন লয়ার এবং সায়েন্টিস্ট ছিলেন। এখন ব্যাকনের যে ভ্যালুয়েবল ওয়ার্কগুলো, যে ওয়ার্কগুলোর পরিপ্রেক্ষিতে আমি এখানে অফ স্টাডিজের কথা বলছি, সেই যে আইডিয়াগুলো, সেই যে কনসেপ্টগুলো, সেই যে ধারণাগুলো, এগুলো কিন্তু ফিলোসফিক্যাল এবং অ্যারিস্টটলিয়ান কনসেপ্টকে গ্রহণ করে তৈরি হয়েছে। আমি লিখেছি দেখো যে ব্যাকনস মোস্ট ভ্যালুয়েবল ওয়ার্ক সারাউন্ডেড ফিলোসফিক্যাল অ্যারিস্টটলিয়ান কনসেপ্ট দ্যাট সাপোর্টেড দ্য সায়েন্টিফিক মেথড। আমার বেশি গুরুত্বপূর্ণভাবে এটা জানতে হবে না, যেটা জানতে হবে সেটা হচ্ছে তিনি 50টা এসের, ওভার 50 এসেস, 50টা এসের উপরে এসে লিখেছেন। অফ স্টাডিজ is one of them, অফ স্টাডিজ তাদের মধ্যে একটা। এখন আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই অফ স্টাডিজ কখন পাবলিশড হয়েছিল, কোথায় পাবলিশড হয়েছিল, এগুলো আমার জানা দরকার। সেই জন্য ইন্ট্রোডাক্টরি জায়গায় আমি তোমাদেরকে এগুলো বলে রাখি, তোমরাও জেনে রাখো
যে ফ্রান্সিস ব্যাকন ফার্স্ট ইংলিশ এসেইস্ট হিসাবে অফ স্টাডিজ লিখেছিলেন ভ্যালু অফ রিডিং, রাইটিং এবং লার্নিংটাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য। অর্থাৎ তিনি যে জিনিসটাকে ফোকাস করেছেন সেটা হচ্ছে রিডিং, রাইটিং এবং লার্নিং, পড়া, লেখা এবং শেখা। আমি আগেই বলেছি এটা যেহেতু রেনেসা অলরেডি ইংল্যান্ডে টাচ করে গেছে, অর্থাৎ ইংল্যান্ডে চলে এসেছে, রেনেসার প্রভাব অলরেডি ইংল্যান্ডে পড়ে গেছে, সেহেতু মানুষের কাছে লার্নিং এর প্রতি একটা ক্রেজ, নলেজের প্রতি একটা ক্রেজ সেটা তৈরি হয়েছে। সেটা লক্ষ্য করেই কিন্তু ফ্রান্সিস ব্যাকন এটা লিখছেন। এবং এখানে একটা পার্টিকুলার ফ্রেজ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাফোরিস্টিক এসে। অফ স্টাডিজ হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাফোরিস্টিক এসে। জাস্ট এই ফ্রেজটা তোমাদের মনে রাখা দরকার, অ্যাফোরিস্টিকের ডিটেলস জানার প্রয়োজন। তাহলে এই অ্যাফোরিস্টিক যে এসে কথাটা বললাম, এই অ্যাফোরিস্টিক কথাটার মানে কি? অ্যাফোরিস্টিক কথাটার মানে হচ্ছে যখন ছোট ছোট কতগুলো সেন্টেন্সের মাধ্যমে গ্রেট আইডিয়ালিস্টিক যে প্রিন্সিপাল বা আইডিয়ালিস্টিক বিভিন্ন কনসেপ্ট দেওয়া হয়, তখন সেই জিনিসটাকে বলা হয় অ্যাফোরিজম বা অ্যাফোরিস্টিক আইডিয়া। ছোট ছোট সেন্টেন্স, স্মল সেন্টেন্সেস গিভ আ ব্রডার অ্যাসপেক্টস, একটা বিস্তৃত অ্যাসপেক্ট যখন প্রকাশ করে বিভিন্ন আইডিয়ালিজম, আদর্শ, মানসিকতা, সমস্ত বিষয়ে, তখন সেটাকে আমরা বলি অ্যাফোরিস্টিক। যার জন্য আমরা অফ স্টাডিজে দেখব, কারণ অফ স্টাডিজ পড়তে গেলে দেখতে পাচ্ছি আমার এক পাতার একটা টেক্সট আছে। আমার মনে হতে পারে যে এ তো ছোট্ট এক পাতার টেক্সট, খুব সহজ, কিন্তু এই যে অ্যাফোরিজমের জন্য, যেটা আমি অ্যাফোরিজম বলে বলছি, এই অ্যাফোরিজমের জন্য এই টেক্সটটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কারণ ওই ছোট ছোট সেন্টেন্স গুলো ব্যাখ্যা করতে গিয়ে তোমরা দেখতে পাবে কত বড় বড় আইডিয়া হয়ে যাচ্ছে, আর এইটাই গুরুত্ব। দ্যাটস ওয়াই আই উইল সে দ্যাট অফ স্টাডিজ ইজ অ্যান অ্যাফোরিস্টিক এসে। নেক্সট, অফ স্টাডিজ এর ফার্স্ট পাবলিকেশন হয়েছিল 1597, 1597 প্রথম পাবলিকেশন হয়েছে, এবং প্রথম সিরিজের 10টা এসে পাবলিশ হয়েছিল, তার মধ্যে অফ স্টাডিজ ইজ দ্য ফার্স্ট এসে। আর দ্য টাইটেল অফ দিস এসে কালেকশন ইজ এসেজ অর কাউন্সিল, সিভিল অর মোরাল। প্রথম যে মানে যে এসে কালেকশন পাবলিশ হয়েছিল তার টাইটেলটা ছিল এসেজ অর কাউন্সিলস, সিভিল অ্যান্ড মোরাল। দেখো ভালোভাবে নোট করে নাও। এবার এখানে যে ইন্টারপ্রিটেশন কি করা আছে সেটা আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, তোমরা বুঝতে পেরে যাবে। জাস্ট এগুলো কতগুলো লাইন আমি তোমাদের জন্য লিখে দিয়েছি, এগুলো একটু স্টাডি করে নেবে। আমি একটু করে দিই স্টাডি। স্টাডিং ইজ হেল্প, যেটা আমি ইন্টারপ্রিটেশন গুলো পাবো সেটা হচ্ছে স্টাডিং ইজ হেল্পফুল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রোভাইডস নলেজ দ্যাট ডেভেলপস এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল as ক্যারেক্টার দ্যাট গ্রোজ। আমি সমস্ত পড়ার সময় পাবো, মানে অফ স্টাডিজে কি কি বলা আছে সেটা 3টে বিষয়ের উপরে আমি উল্লেখ করে দিয়েছি এখানে। আমি এই বিষয়গুলো আর ডিটেলসে বলছি না, কারণ আমি টেক্সট পড়লে এই বিষয়গুলো ডিটেলসে পেয়ে যাব। ওকে, চলে যাই, আমরা পরের পেজে যাব। পরের পেজে গেলে দেখো, আমরা পরের পেজে এসছি মানে আমাকে টেক্সট পড়াতে হবে। দেখো টেক্সচুয়াল লাইনগুলো 1 by 1 ভালোভাবে বুঝে নাও। আমরা টেক্সটের একেবারে ডান দিকে দেখো ওয়ার্ড নোটস করে দিয়েছি তোমাদের জন্য। এই ওয়ার্ড নোটস গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সিনোনিমস। ওকে, অফ স্টাডিজ বাই ফ্রান্সিস ব্যাকন আমি লিখেছি দেখো 1625। এখন 1625 এর কথা কেন বলছি দেখো, অফ স্টাডিজ বাই ফ্রান্সিস ব্যাকন। এখন টেক্সটের লাইন ফলো করব। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। খুব ইম্পর্টেন্ট লাইন, এটি তোমাদেরকে আন্ডারলাইন করতেই হবে। আন্ডারলাইন করতে গেলে দেখবে পুরো টেক্সটটাই আন্ডারলাইন হয়ে গেছে। যাই হোক, আগে বুঝো, তারপর আমরা বরঞ্চ আরো একটা ক্লাসে এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো। আগে বুঝে নিই। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। প্রথমত আমরা যে স্টাডি করি, আমরা বিভিন্ন বিষয় পড়াশোনা করি বা পড়ি। এখন সেই স্টাডি করাটা মানে পড়া, যেটা কিসের জন্য পড়ি? 1 নাম্বার বলা হচ্ছে ডিলাইট, মানে আনন্দ পাওয়ার জন্য। ধরো আমি একটা উপন্যাস পড়লাম, আমি তো সেখানে আনন্দই উপভোগ করছি, তাই না? আমি একটা কবিতা পড়লাম, আমি আনন্দ উপলব্ধি করি। আমি একটা গান পড়লাম, আমি আনন্দ উপভোগ করব। তাহলে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট। স্টাডিজ কি করে? স্টাডিজ সার্ভ ফর মানে স্টাডিজ প্রোভাইড, সার্ভ করে, আমাদেরকে দেয়। কি করে? আনন্দ দেয়। ফর অর্নামেন্ট, অর্নামেন্ট মানে হচ্ছে অলংকার।
এখন এরকম নয় যে স্টাডি পড়লে অলংকার অলংকার বেড়ে যাবে। অলংকার বেড়ে যাবে মানে কি, আমাদের যে কথাবার্তা, যেটা আমাদের ডিসকোর্স বলা হয়, কথোপকথন, কনভারসেশন, সেই কনভারসেশনে কি হবে, আমাদের যে কথা বলার ভঙ্গিমা এবং আমাদের যে অলংকারিক প্রয়োগ সেগুলো বাড়বে। অর্থাৎ আমরা বিভিন্ন অলংকারের প্রয়োগ করতে পারবো, আমাদের যে কথা বলাটা সেটা অনেক বেশি শ্রুতি মধুর হবে। যার জন্য বলছে অর্নামেন্টেশনের জন্য, মানে অলংকারিক ব্যবহারের জন্য, এবং ফর অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে সামর্থ্য। অর্থাৎ আমি যদি স্টাডি করি তাহলে আমি জ্ঞান পাবো, নলেজ পাবো, যে নলেজটা আমার মধ্যে কি তৈরি করবে, অ্যাবিলিটি তৈরি করবে, সামর্থ্য তৈরি করবে। সাপোজ ধরো তুমি পড়াশোনা করছো কিসের জন্য, তুমি ধরো পড়াশোনা করলে কম্পিউটার বিষয়ে, পড়াশোনা করার পরে স্টাডি করলে, স্টাডি করার পরে তুমি কি করবে, প্র্যাকটিক্যাল ব্যবহার করবে। তাহলে প্র্যাকটিক্যালে যখন তুমি সেখানে ভালো কিছু করতে চাইছো তখন তোমার কোনটা কাজে লাগবে, স্টাডিজটা কাজে লাগবে। তাহলে স্টাডিজ উইল মেক ইউ অ্যাবল, স্টাডিজ কি করবে, তোমাকে সমর্থ করবে। খুব ইম্পর্টেন্ট জায়গা যে স্টাডিজ আর ফর ডিলাইট, স্টাডিজ আনন্দের জন্য, আনন্দ দান করে। অর্নামেন্টেশন, তোমার কথোপকথনের সময় যখন তুমি কথা বলো, যখন তুমি ডিসকোর্সে থাকো, তখন তোমার মধ্যে আলংকারিক ব্যবহার, অর্থাৎ তোমার কথা বলার ভঙ্গিমা এবং অলংকার এটাকে কি করবে, বাড়িয়ে তুলবে এবং অ্যাবিলিটিটাকে বৃদ্ধি করবে। দেখো এখানে আমার বলা আছে ডিলাইট মানে প্লিজার, অর্নামেন্ট মানে অ্যাডর্নমেন্ট, এম্বেলিশমেন্ট, ডেকোরেশন, এবং অ্যাবিলিটি মানে ক্যাপাবিলিটি, স্কিল বা কম্পিটেন্স, দক্ষতাটাকে বৃদ্ধি করবে। খুব ইম্পর্টেন্ট জায়গা। দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট, দেখো প্রথমত কি ধরেছে, ডিলাইটের ব্যাপারটা। আমি একবার বলেছি যে স্টাডিজ প্রোভাইড আস ডিলাইট, স্টাডিজ কি করে, আমাদেরকে ডিলাইট দেয়, আনন্দ দেয়। এখন দেয়ার চিপ ইউজ, তাদের প্রধান, দেয়ার মানে হচ্ছে স্টাডিজ, স্টাডিজের প্রধান ব্যবহার সেটা কিসে না, ফর ডিলাইট। এখন ডিলাইটটা যখন আমরা স্টাডিজ থেকে পাই, কখন পাই, ইজ ইন প্রাইভেটনেস, প্রাইভেটনেস মানে হচ্ছে ব্যক্তিগত অবস্থা। অর রিটায়ারিং, রিটায়ারিং কথাটার মানে হচ্ছে উইথড্রয়াল, রিট্রিট, আইসোলেশন। একা যখন আমি অবসর সময় পাবো তখন সেটাকে বলা হয় রিটায়ারিং। অর্থাৎ আমি আনন্দ উপলব্ধি করব স্টাডি থেকে কখন না, যখন আমি আমার প্রাইভেট মানে ব্যক্তিগত অবস্থায় থাকবো, যখন আমি আইসোলেশনে থাকবো, আমি একা জায়গায় থাকবো, তখন আমি স্টাডি থেকে কি পাবো, ডিলাইট পাবো, আনন্দ পাবো। আমি যখন অবসরে পাবো মানে আমার এখন কাজ নেই, আমি একটু স্টাডি করি, যেখান থেকে আমি আনন্দ উপলব্ধি করব, তাই না? ওকে, দেয়ার চিপ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। ফর অর্নামেন্ট, অর্নামেন্ট মানে আমি কি বলেছিলাম, ডেকোরেশন। আমি যখন কথোপকথন করব, যখন কারোর সঙ্গে কথা বলবো, তখন আমার ডেকোরেটিভ ভ্যালু, আমার কথার ধরন, আমার ভঙ্গিমা, আমার কথাবার্তার আচরণ এবং আমার যে অর্নামেন্টেশন, অলংকারের যে ব্যবহার, এই সমস্তগুলো কি করবে। তাহলে ফর অর্নামেন্ট, ফর ডেকোরেশন, ডেকোরেশন কখন হবে, ইজ ইন ডিসকোর্স। দেখো আমি যে কথাটা বললাম সেটাই বলেছে, ডিসকোর্সের সময়। ডিসকোর্স মানে হচ্ছে কনভারসেশন, কথোপকথন। অ্যান্ড ফর অ্যাবিলিটি, আর সামর্থ্য, ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। জাজমেন্ট মানে বিচার করা, ডিসপোজিশন মানে হচ্ছে অবস্থা। দেখো এখানে বলেছে ডিসপোজিশন মানে অ্যারেঞ্জমেন্ট করা, ম্যানেজমেন্ট করা, অর্গানাইজেশন, অবস্থা বা কোনো সংস্থা বা কোনো ম্যানেজমেন্ট বা কোনো অ্যারেঞ্জমেন্ট। সেটা কিসের অ্যারেঞ্জমেন্ট, সেটা কোনো বিজনেসের অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ আমি যদি কোনো বিজনেস করতে যাই, মানে আমার কোনো কাজ, বিজনেস মানে এখানে ব্যবসা নয়, বিজনেস মানে এখানে কোনো কাজ, কোনো একটা কাজ তার বিচার করা, কোনো একটা কাজ তার অবস্থা, তার অ্যারেঞ্জমেন্ট করা, তার জন্য কি প্রয়োজন, তার জন্য তোমার অ্যাবিলিটি প্রয়োজন, সামর্থ্য প্রয়োজন। আমি প্রথমে কি পেলাম, আমি প্রথমে পেলাম স্টাডিজের তিনটে, যে স্টাডি প্রোভাইড করে তিনটে বিষয়, সেটা সম্পর্কে। ফার্স্ট ওয়ান আমি পেয়েছি ডিলাইট, সেকেন্ড ওয়ান আমি কি পেয়েছি, আমি পেয়েছি অর্নামেন্ট, আমি পেয়েছি থার্ড অ্যাবিলিটি। ডিলাইটটা কখন পাচ্ছি, ফ্রান্সিস ব্যাকন বলছেন আমি ডিলাইটটা পাচ্ছি কখন, যখন আমি রিটায়ারিং থাকছি, অবসর সময়ে থাকছি। আমি অর্নামেন্টেশনটা কখন ব্যবহার করছি, অর্নামেন্টেশন কখন পাচ্ছি, অর্নামেন্টেশনটা আমার কথোপকথনের সময়, ডিসকোর্সের সময়, কারো সঙ্গে কথা বলা, কারো সঙ্গে কনভারসেশন চলছে, তখন কাজে লাগে। অ্যাবিলিটিটা কখন কাজে লাগে, যখন আমি ম্যানেজমেন্ট অফ বিজনেস করি। এই যে বলছি ডিসপোজিশনস অফ বিজনেস মানে ম্যানেজমেন্ট অফ বিজনেস, জাজমেন্ট অফ দ্য বিজনেস মানে জাজমেন্ট, কোনো কিছু বিচার করার জন্য, কোনো কিছু বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করার জন্য,
আমার কি লাগবে? অ্যাবিলিটি লাগবে, তার জন্য স্টাডি লাগবে, পড়াশোনা লাগবে। আমরা সচরাচর এটাই বলে থাকি যে স্টাডি ইজ দ্য কম্পালসারি টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য, টু ডিসার্ন, টু থিঙ্ক ডিপলি ইনটু এ ম্যাটার, কোনো গভীর ভাবনা চিন্তা করার জন্য স্টাডি দরকার। খুব গুরুত্বপূর্ণভাবে এই কথাটা বলা হলো। এবার ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট। এক্সপার্ট মেন কি করে? এক্সপার্ট মেন মানে কি? এক্সপার্ট মেন মানে হচ্ছে যারা হচ্ছে এক্সিলেন্ট ইন ওয়ার্ক, যারা কাজের মধ্যে দক্ষ হয়ে উঠেছে। এখন যারা এক্সপার্ট, একজন এক্সপার্ট ব্যক্তি সে কোনো একটা ট্রেনিং নিয়ে এক্সপার্ট হতে পারে, পড়াশোনা করেও এক্সপার্ট হতে পারে, কিন্তু আমি সচরাচর সাধারণ যে এক্সপার্টের কথা বলছি সেটা হচ্ছে যারা কাজ করতে করতে এক্সপার্ট হয়ে গেছে, বিশেষজ্ঞ হয়ে গেছে। সো ফর এক্সপার্ট মেন, তারা কি করে? দ্যাট ক্যান এক্সিকিউট। এক্সিকিউট মানে ক্যারি আউট, সম্পাদন করা। অর্থাৎ একজন এক্সপার্ট ব্যক্তি যে কোনো কাজ কি করতে পারে? সম্পাদন করতে পারে, ক্যান এক্সিকিউট করতে পারে। অ্যান্ড পারহ্যাপস জাজ পার্টিকুলার, এবং সম্ভবত পার্টিকুলার নির্দিষ্ট কিছু বিচার করতে পারে, জাজ করতে পারে ওয়ান বাই ওয়ান। অর্থাৎ কোন একটা জায়গায় সমস্যা আছে, সেই সমস্যাটা তারা কি করতে পারে? জাজ করতে পারে, বিচার করতে পারে, কি হতে পারে ওয়ান বাই ওয়ান, তাদের অভিজ্ঞতা থেকে। মানে তারা এতদিন পর্যন্ত এক্সপার্ট হয়েছে কিভাবে? কাজের মধ্য দিয়ে হয়েছে। তাহলে একজন এক্সপার্ট ম্যান একজন কাজ সহজেই সমাধান করে দিতে পারে, এবং তারা একটা বিশেষ বিষয়ে জাজ করতে পারে, বিচার করতে পারে ওয়ান বাই ওয়ান। বাট কিন্তু দ্য জেনারেল কাউন্সিলস মানে কি? অ্যাডভাইসেস অ্যান্ড দ্য প্লটস, এই যে বলেছে দেখো, অ্যাডভাইস, গাইডেন্স, রেকমেন্ডেশনস, গাইডেন্সটা বা উপদেশটা, এবং প্লটস মানে প্রপার প্ল্যান বা স্ট্র্যাটেজি, পরিকল্পনা, এবং মার্শালিং অফ অ্যাফেয়ার্স। মার্শালিং মিনস অর্গানাইজিং অর অ্যারেঞ্জিং অর কোঅর্ডিনেটিং, মানে একটা অ্যাফেয়ার, একটা বিষয়কে সম্পূর্ণভাবে পরিচালিত করা, তাকে সম্পূর্ণভাবে করা, মার্শাল করা, তাকে অর্গানাইজ করা, তাকে অ্যারেঞ্জ করা। তিনটে বিষয় বলছে দেখো। জেনারেল কাউন্সিলস একটা অ্যাডভাইসের ক্ষেত্রে, ধরো কোনো একটা বিষয়ে দারুণ গুরুত্বপূর্ণ একটা অ্যাডভাইস দেওয়া হবে, অথবা প্ল্যানিং করা হবে, অথবা কোনো একটা এক্সিকিউট জন্য মার্শালিং করা হবে, কন্ট্রোল করা হবে, সম্পূর্ণ পদ্ধতি রাখা পরিচালনা করা হবে কোনো একটা অ্যাফেয়ার্স, কোনো একটা বিষয়, কোনো একটা কাজ। সেটা কার কাছ থেকে ভালো আসে? কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নেড। সেটা তাদের কাছ থেকে ভালো আসে যারা শিক্ষিত, যারা লার্নেড। আমি প্রথমে দুটো বলেছি, যেটা অফ স্টাডিজের ক্ষেত্রে প্রথম দুটো লাইন একটা সম্পূর্ণ আলাদা বিষয় দিচ্ছে। তারপরে ফ্রান্সিস ব্যাকন বলছেন একজন মানে দুজন মানুষের কথা বলছেন। একজন এক্সপার্ট ম্যান, তিনি এক্সিকিউট করতে পারেন, কোনো কাজকে সমাধান করে দিতে পারেন, একটা বিষয়কে জাজমেন্ট করতে পারেন, ওয়ান বাই ওয়ান জাজ করতে পারেন। কিন্তু বলছেন প্লটস, এবং যদি কোনো প্ল্যানিং করতে হয়, যদি কোনো মার্শালিং করতে হয়, কোনো একটা ম্যানেজমেন্ট করতে হয়, কন্ট্রোল করতে হয়, কাউন্সেল করতে হয়, পরামর্শ দিতে হয়, অ্যাডভাইস দিতে হয়, তাহলে সেটা কার কাছ থেকে আসবে? সেটা একমাত্র তার কাছ থেকে আসবে যে লার্নেড হবে, যে স্টাডিটা করেছে, যে শিক্ষিতটা হয়েছে। এটা আরেকটা বিষয় বলা হলো। এবার টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। আচ্ছা, অতিরিক্ত সময়, টু মাচ টাইম, ধরো অনেক বেশি সময় কাটানো হচ্ছে, টু মাচ টাইম, অনেক বেশি সময় কাটানো হচ্ছে কিসের মধ্যে? স্টাডিজের মধ্যে। মানে তুমি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন একটা না কোনো শুধু পড়েই যাচ্ছ, স্টাডি করেই যাচ্ছ। এটা কিন্তু ইজ স্লথ। স্লথ মানে মন্থর, মানে এটাকে বলা হয় আইডিল, অলসতা। এই স্লথ কথাটার মাধ্যমে অলসতার আগে লেজিনেস, আইডিলনেস, স্লাগিশনেস। তুমি শুধু পড়াশোনাই করেছো, স্টাডি করেছো, অতিরিক্ত স্টাডি, সেটা তোমাকে কি করে তুলবে? স্লথ করে তুলবে। খুব ইম্পর্টেন্ট লাইন, খুব ইম্পর্টেন্ট লাইন, যে তুমি যদি বেশি সময় কাটাও স্টাডিতে, তাহলে সেটা কিন্তু তোমার স্লথ হয়ে যাবে, তুমি লেজি হয়ে যাবে, তুমি অলস হয়ে যাবে, তুমি স্লাগিশ হয়ে যাবে। আবার টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, আবার যদি তুমি অর্নামেন্টের জন্য বেশি ব্যবহার করো, যেটা প্রথমে বলেছিলাম অলংকারের জন্য, মানে তুমি অলংকারটা কোথায় ব্যবহার হয়? অর্নামেন্ট কখন ব্যবহার হয়? যখন তুমি কথা বলছো। তুমি কথা বলতে গিয়ে কি দেখছো না, তুমি যখন কথা বলছো তখন তুমি অতিরিক্ত স্টাডির ব্যবহার করছো, তখন সেটা কি করে? মানে অর্নামেন্টের জন্য যখন তুমি, মানে তোমার নিজের শো অফ করার জন্য যখন তুমি ব্যবহার করছো বেশি করে, ইজ এফেক্টেশন। এফেক্টেশন মানে প্রিটেনশন, ভান, আর্টিফিশিয়ালিটি, কৃত্রিমতা, এবং সোইনেস মানে বেশি দেখানো বলে মনে হয়।
তুমি যদি কথোপকথনের সময় বেশি স্টাডি ব্যবহার করো, তোমার নলেজটাকে বেশি করে লোকের কাছে জাহির করার চেষ্টা করো, তাহলে কি হবে? লোকে তোমাকে কি বলবে? লোকে তোমাকে বলবে তুমি শো অফ করছো। যার জন্য বলছে টু মাচ ইউজ অফ স্টাডি ইন অর্নামেন্ট ডিউরিং ডিসকোর্স, কথোপকথনের সময় অর্নামেন্টের জন্য যদি তুমি বেশি ব্যবহার করো এই স্টাডিটাকে, তাহলে লোকে তোমাকে বলবে যে ইউ আর নাথিং ইন এফেক্টেশন। তুমি কিসের মধ্যে আছো? তুমি শো অফের মধ্যে আছো, ভান করছো, তুমি আর্টিফিশিয়ালিটি, কৃত্রিমতা দেখাচ্ছ। এটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। and to make judgment wholly by their rules, আর রুলস অনুযায়ী যদি তুমি পুরোটাকে জাজমেন্ট করো, সমস্ত বিষয়টাকে তুমি যদি জাজমেন্ট করো, তুমি যদি বিচার করো সম্পূর্ণটা স্টাডি রুল দিয়ে, ইজ দ্য হিউমার অফ এ স্কলার। হিউমার মানে হাস্যরস, অর্থাৎ রসিকতার মধ্যে পড়বে অফ এ স্কলার, মানে একজন পণ্ডিতের রসিকতা ওড়ানো হবে। হিউমার মানে মুড, ডিসপোজিশন, টেম্পারমেন্ট, অর্থাৎ তখন সকলের কাছে তুমি কি হয়ে যাবে? হাস্যকর হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ কথা বলা হলো যে তুমি রিডিংটাকে, স্টাডিটাকে ব্যবহার করো, ডিলাইটটাকে ব্যবহার করো, কিন্তু বেশি ডিলাইট পেতে পেতে তুমি কি হয়ে যাবে? অলস হয়ে যাবে, লেজি হয়ে যাবে। তুমি অর্নামেন্টেশনে ব্যবহার করতে পারো, কিন্তু তুমি অর্নামেন্টেশনে বেশি ব্যবহার করো, তোমাকে লোকে বলবে তুমি শো অফ করছো। আবার তুমি যদি জাজ করো, কোন একটা বিষয় বিচার করো স্টাডি রুলস দিয়ে একদম স্ট্রিক্টলি, তাহলে তুমি লোকের কাছে হাস্যকর হয়ে যাবে। কারণ সমস্ত কিছু স্টাডি রুল দিয়ে হয় না। দে পারফেক্ট নেচার, দে মানে হচ্ছে স্টাডিজ পারফেক্ট নেচার, প্রকৃতি, and are perfected by experience। এখন দে পারফেক্ট নেচার মানে প্রকৃতি, একজন মানুষের যে আচরণ, একজন মানুষের যে প্রকৃতি, তার ধ্যান ধারণা, তার গতি প্রকৃতি, সমস্তটাই স্টাডি কি করে? কন্ট্রোল করে। এবং সেগুলো পারফেক্ট হয়ে ওঠে কিসের মাধ্যমে? এক্সপিরিয়েন্সের মাধ্যমে। মানে তুমি স্টাডি করো, স্টাডি করার পরে তোমার কিন্তু একটা এক্সপিরিয়েন্স লাগবে, অভিজ্ঞতা লাগবে, কর্ম অভিজ্ঞতা বলা হয় ওই জন্য। তাহলে দে পারফেক্ট নেচার, তারা প্রকৃতিটাকে, মানসিকতাকে ইত্যাদিকে পারফেকশন দেয়, কিন্তু এটা আরো বেশি পারফেক্টেড হয় এক্সপিরিয়েন্স দ্বারা, অভিজ্ঞতা দ্বারা। এটা একটা এক্সাম্পল দিয়েছেন, তিনি বলছেন ফর ন্যাচারাল অ্যাবিলিটিজ, মানে স্বাভাবিক যে অ্যাবিলিটিজ, সক্ষমতা, স্বাভাবিক করার যে ক্ষমতা, স্বাভাবিক যে কর্মক্ষমতা, আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, মানে একজন মানুষের ধরো একটা স্বাভাবিক কর্মক্ষমতা আছে, তো সেটা বলছে একটা প্রাকৃতিক, একটা ন্যাচারাল প্ল্যান্টস এর মতো, গাছের মতো। কেন? কিভাবে তুলনাটা করছে? দ্যাট নিড প্রুনিং মানে হচ্ছে কাটিং। ধরো তোমার বাগানে অনেক পাতাবাহার গাছ লাগিয়ে দিয়েছো, গাছগুলো দেখতে পাচ্ছ আর বাড়ছে না, তুমি গাছগুলোকে প্রপার কাটিং করো। কাটিং এর দরকার হয়, যারা গার্ডেনিং নিয়ে বোঝে তারা জানে, যারা গাছের প্রপার ডেভেলপমেন্ট করার জন্য মাঝে মধ্যে কি দরকার? প্রুনিং দরকার, কাটিং দরকার। বলছেন মানে ফ্রান্সিস ব্যাকন বলছেন যে এই যে ন্যাচারাল অ্যাবিলিটিস, আমাদের যে স্বাভাবিক যে সামর্থ্য, সেই স্বাভাবিক সামর্থ্যটাকে যদি আমাকে পারফেকশনে আনতে হয়, তাহলে ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস। যে ন্যাচারাল অ্যাবিলিটিস গুলো ন্যাচারাল প্ল্যান্টস এর মতন, যেগুলো প্রুনিং দরকার, কাটিং দরকার। একটা গাছকে যেমন বাড়তে গেলে তার ডেভেলপমেন্টের জন্য প্রুনিং বা কাটিং এর দরকার হয়, ঠিক তেমনি আমাদেরও ন্যাচারাল অ্যাবিলিটিস গুলোর একটু প্রুনিং বা কাটিং দরকার। কিরকম প্রুনিং? কিসের দ্বারা? না বাই স্টাডি, মানে আমাদের ন্যাচারাল অ্যাবিলিটিস গুলোর একটু স্টাডি প্রয়োজন। and studies themselves do give forth directions too much at large, যথেষ্ট পরিমাণে সে ডিরেকশন, দিক নির্দেশ করে, except they be bounded in by experience, কিন্তু সেগুলো যদি অভিজ্ঞতার দ্বারা বাউন্ড হয়ে বা বাধার মুখোমুখি হয়ে বা বাধার মধ্যে না থাকে। এটা আমরা কিছুটা প্রথম অংশ পড়লাম। এখানে আমরা প্যারাগ্রাফ বলতে পারবো না, কারণ পুরো টেক্সটটা পর আছে, তাই না? একটা সম্পূর্ণ প্যারাগ্রাফে এটা ডেসক্রিপশন করা আছে। এর পরের অংশে যাব, চলো এর পরের পার্ট যাই। আমরা পার্ট অনুযায়ী ভাগ করেছি আমাদের সুবিধার্থে। দেখো কি বলছে, ক্র্যাফটি মেন কন্ডেম স্টাডিজ। ক্র্যাফটি মানে হচ্ছে নিপুণ, ক্র্যাফট কথাটা হচ্ছে নিপুণতা, যেটা বলা হচ্ছে কানিং, কিন্তু এখানে ক্র্যাফটি মেন বলতে চালাক লোকের কথা বলা হয়েছে। কানিং, ডিসিটফুল, স্লাই।
ক্র্যাপটি মেন মানে হচ্ছে স্লাই মেন, চালাক ব্যক্তিরা। তারা কি করে? কন্ডেম স্টাডিজ। কন্ডেম মানে ঘৃণা করা, ক্রিটিসাইজ সমালোচনা করা, ডিসঅ্যাপ্রুভ। একজন চালাক ব্যক্তি তারা কি করে? তারা স্টাডিটাকে কন্ডেম করে, ঘৃণা করে, ক্রিটিসাইজ করে, সমালোচনা করে। এরপরে আরেকজন মানুষের কথা বলেছে, সিম্পল মেন, সরল মানুষেরা। সিম্পল মেন অ্যাডমায়ার দেম। এই স্টাডিজ গুলোকে সিম্পল মেন মানে সরল ব্যক্তিরা কি করে? অ্যাডমায়ার করে, প্রশংসা করে। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম। আর বুদ্ধিমান মানুষেরা স্টাডিটাকে ব্যবহার করে। খুব গুরুত্বপূর্ণ কথা। দেখো, যারা ক্র্যাফটি, যারা চালাকি করে মনে করে, মানে অনেকে বলে না যে আমাদের একটা কথা আছে যে চালাকির দ্বারা মহৎ কাজ সম্পন্ন নয়, কিন্তু এই মহৎ কাজ করতে যারা চালাকি দিয়ে আগ্রহী হয় তাদের কথা বলছি। যারা চালাকি দিয়ে মহৎ কাজ করতে আগ্রহী হয় সেই সকল মানুষদেরকে বলা হয় ক্র্যাফটি মেন। এই ক্র্যাফটি মেন কন্ডেম স্টাডিজ। তারা স্টাডিজটাকে ঘৃণা করে, কারণ তারা তো পড়াশোনা করতে চায় না, স্টাডিটাকে করতে যায় না, চালাকি দিয়ে কাজটা করতে চায়। তারা স্টাডিটাকে কন্ডেম করে, ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, তারা ঘৃণা করে। এবার যারা সিম্পল ম্যান মানে সাধারণ ব্যক্তি, যারা বেশি ঝামেলাও নিতে চায় না, বেশি কর্মকাণ্ডেও যেতে চায় না, আবার বেশি অলসও হতে চায় না, মিডল জায়গায় থাকে, সেই সরল ব্যক্তিরা কি করে? তারা কিন্তু স্টাডিটাকে প্রশংসা করে। আর ওয়াইজ মেন যারা বুদ্ধিমান মানুষ তারা স্টাডিটাকে কিন্তু ব্যবহার করে। তাদের জীবনের প্রতি ক্ষেত্রে, তাদের কর্মক্ষেত্রে, সমস্ত জায়গায় স্টাডিটাকে তারা ব্যবহার করে। ফর কেন না? দে টিচ নট দেয়ার ওন ইউজ। তারা শুধু নিজের ব্যবহারেটাই তারা টিচ করে না, শেখায় না, বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম অ্যান্ড অ্যাবাভ দেম, ওন বাই অবজারভেশন। কিন্তু এই যে উইজডম, উইজডম মানে কি? উইজডম কথাটার মানে উইজডম মানে হচ্ছে বুদ্ধি, ইন্টেলেক্ট। যে বুদ্ধিটা তাদের দ্বারা এবং তাদের উপরে কি, ভালো করে বোঝো। দেখো বলছে ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ বাট দ্যাট ইজ এ উইজডম, উইদাউট দেম অ্যান্ড অ্যাবাভ দেম, ওন বাই অবজারভেশন। দে টিচ নট দেয়ার ওন ইউজ, তারা নিজেদের ব্যবহারটা শেখায় না, কিন্তু দ্যাট ইজ এ উইজডম, যেটা একটা বুদ্ধি বা জ্ঞান, উইদাউট দেম এবং অ্যাবাভ দেম, ওন বাই অবজারভেশন। এই জ্ঞানটা ব্যক্তি নিরপেক্ষভাবে তাদের অর্জিত, এই যে ওন বাই অবজারভেশন, অবজারভেশন মানে অর্জিত, লক্ষ্য করার মাধ্যমে, অবজারভেশনের মাধ্যমে, স্ক্রুটিনির মাধ্যমে, ওয়াচিং এর মাধ্যমে, অ্যানালিসিসের মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত এই জ্ঞান, যেটা কিন্তু তারা অন্যকে শেখায় না। তারা সেই ব্যবহারযোগ্য মানে সেই যে তারা যেভাবে তাদের জ্ঞানটাকে ব্যবহার করে তারা কিন্তু সেটা শেখায় না। এবার বলছে রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট। কন্ট্রাডিক্ট মানে কি? কন্ট্রাডিক্ট মানে অপোজ, ডিসপিউট, চ্যালেঞ্জ। ধরো তুমি একটা কথা শুনলে, শোনার পরে তোমার মনে হলো না, এই যে না বলে তুমি যখন অপোজ করবে, এটা হতে পারে না, অপোজ করবে বা ক্রিটিসাইজ করবে, ডিসপিউট, ঝগড়া লাগবে, চ্যালেঞ্জ করবে, এই চ্যালেঞ্জ করার জন্য তুমি পড়ো না। তাহলে কন্ট্রাডিক্ট মানে হচ্ছে চ্যালেঞ্জ বা অপোজ, বিরোধিতা করার জন্য পড়ো না। কনফিউট মানে হচ্ছে ডিসঅ্যাপ্রুভ, রিফিউট, রেভিউ। ডিসঅ্যাপ্রুভ মেনে না নেওয়া, অর্থাৎ কোনো বিষয়কে না মেনে নেওয়ার জন্য পড়ো না, কন্ট্রাডিক্ট বা কনফিউটের জন্য পড়ো না। নর টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্র্যান্টেড, নর টু বিলিভ, আবার শুধু বিশ্বাস করার জন্যও পড়ো না, টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্র্যান্টেড মানে এটাকে গ্র্যান্ট করে নিচ্ছ, মেনে নিচ্ছ, এটার জন্য পড়ো না। নর টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, শুধু কথা পাওয়ার জন্য মানে কথা বলার জন্য বা ডিসকোর্স কথোপকথনের জন্য পড়ো না, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। কনসিডার মানে বিবেচনা করা, আর ওয়ে মানে ওয়েটেজটা মানে সেই যেটা বলছি আমরা যে ইভালুয়েট করা, মূল্যায়ন, কনসিডার করা, অ্যাসেসমেন্ট, মূল্যায়ন করার জন্য পড়ো। তাহলে তুমি মূল্যায়ন করার জন্য পড়ো, তুমি কনসিডার করার জন্য পড়ো, তুমি বিবেচনা করার জন্য পড়ো। অর্থাৎ তুমি পড়ো, কিন্তু তুমি পড়ার পরে কারো সঙ্গে কি করবে? কন্ট্রাডিক্ট বা কনফিউটে যাবে, মানে কারোকে অপোজ করবে, কারোর সঙ্গে ঝগড়া করবে, কারোর সঙ্গে টার্গেট করবে, তাকে চ্যালেঞ্জ করবে, এই বিষয়ের জন্য পড়ো না। বা কোনো কিছুকে আবার অন্ধভাবে গ্রহণও করবে না, যে কেউ বলে দিল মানে অন্ধভাবে গ্রহণ করবে, সেটাও করবে না।
তাহলে একটা মিডল জায়গায় তোমাকে থাকতে হবে, তোমাকে ক্ল্যারিফাই করে দিতে হবে। কিন্তু তোমাকে কি করতে হবে সেটাই বলছে যে তোমাকে টু ওয়ে অ্যান্ড কনসিডার, মানে তোমাকে সব দিকটাই বিবেচনা করতে হবে। আর ওয়ে মানে হচ্ছে ওয়েটেজটা, মানে সেটাকে আরো ভেরি ইভালুয়েট করতে হবে, মূল্যায়ন করতে হবে, ভালোভাবে অ্যাসেস করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই আছে সেগুলোকে শুধু স্বাদ নিতে হয়। টেস্টেড মানে জাস্ট স্বাদ নেওয়া। আমরা যদি খাবারটা করে একটা টেস্ট নিয়ে ছেড়ে দিই, মানে আমার তার প্রতি অত বেশি ইন্টারেস্টও থাকে না, জাস্ট স্বাদ নিয়ে ছেড়ে দিলাম। ঠিক তেমনি কিছু বই আছে যেগুলো শুধু স্বাদ নেওয়া, জাস্ট উপরে উপরে অত ডিটেলসে না গিয়ে জাস্ট সিম্পল ভাবে একটু পড়ে নেওয়া। আদার্স টু বি সোয়ালোড, আর অন্যগুলোকে কি করতে হবে, গিলতে হবে। কিছু বই আছে যেগুলোর বিষয়ের জ্ঞানগুলোকে গিলতে হবে, ভালোভাবে গলাধকরণ করতে হবে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, আর কিছু আছে যেগুলো চিবোতে হবে এবং হজমও করতে হবে। ইম্পর্টেন্সের দিক থেকে 3 ধরনের বইয়ের ডেসক্রিপশন করলেন তিনি। কিছু বই আছে যেগুলোকে তোমাকে কি করতে হবে, জাস্ট তোমাকে টেস্ট করতে হবে। কিছু বই আছে যেগুলো টেস্ট করতে হবে, সোয়ালো করতে হবে। কিছু বই আছে তোমাকে সোয়ালো করার পরে চিবোতে হবে এবং ডাইজেস্টও করতে হবে, হজমও করতে হবে। এই ধরনের বই রয়েছে, মানে দ্যাট ইজ সাম বুকস আর টু বি রিড অনলি ইন পার্টস, মানে যেটা আমি টেস্ট করছি সেটা শুধু পার্টস, মানে একটু অংশ অংশ পড়ে নিলাম, অংশ অংশ করে পার্টস অনুযায়ী জাস্ট পার্টিকুলারলি আমরা পড়ে নিলেই হবে। আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি, অন্যান্যরা পড়তে হবে পুরোটা, কিন্তু অত আগ্রহের সঙ্গে। কিউরিয়াসলি মানে আগ্রহ, গ্রেট ইন্টারেস্টের সঙ্গে পড়ার প্রয়োজন নেই। অ্যান্ড সাম ফিউ টু বি রিড হোললি, আবার কিছু আছে যেগুলোকে সম্পূর্ণভাবে পড়তে হবে, যেটা আমি বললাম, যেটা তিনি বললেন, মানে লেখক বলেছেন যে চিউড অ্যান্ড ডাইজেস্টেড, মানে সেগুলোকে পুরোপুরি পড়তে হবে। অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশনস, ডিলিজেন্স মানে ইফোর্ট, প্রচেষ্টা, থরোনেস, অ্যাটেন্টিভনেস, যথেষ্ট মনোযোগের সঙ্গে পড়তে হবে। সাম বুকস আর অলসো টু বি রিড বাই ডেপুটি মানে সাহায্য, অ্যাসিস্ট্যান্স, প্রক্সি, রিপ্রেজেন্টেটিভ, এজেন্ট, কোনো সাহায্য বা রিপ্রেজেন্টেটিভ হিসাবে পড়তে হবে, ডেপুটি হিসাবে পড়তে হবে, হেল্পের জন্য পড়তে হবে। অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম, এবং সেখান থেকে যে নিষ্কাশিত অংশগুলো, যে অংশগুলো আমি তুলে নেব, যে বিষয়গুলো আমার গ্রহণযোগ্য হবে, যেগুলোকে তুলে আমি ব্যবহার করব, বাই আদার্স। তাহলে কি বললাম, কিছু বই আছে যেগুলোকে ডেপুটি দিয়ে পড়তে হবে, উইথ দ্য হেল্প অফ আদার্স, অথবা যেটা আমি বললাম প্রক্সি দিয়ে বা রিপ্রেজেন্টেটিভের মতন করে পড়তে হবে। এবং এক্সট্রাক্ট যেগুলো, সেখান থেকে যে এক্সট্রাক্টগুলো নিষ্কাশন করে নিয়ে আসবো, যে সামারিগুলো তুলবো, যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো আমি নেব, সেই আইডিয়াগুলোকে কি করতে হবে, সেগুলোকেও তৈরি করতে হবে, তাই না? বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস, কিন্তু এগুলো করা হবে শুধুমাত্র কম গুরুত্বপূর্ণ আর্গুমেন্টগুলোতে। অ্যান্ড দ্য মিনার সর্ট অফ বুকস মানে যে বইগুলো কোয়ালিটির দিক থেকে, গুরুত্বের দিক থেকে একটু কম, মিন মানে ছোট, নিচু। এলস ডিস্টিলস বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার্স, যেমন মানে আমাদেরকে এখানে সেই ছাঁকার পদ্ধতির কথা বলছে। ডিস্টিলড ওয়ার্ড বুকস মানে পাতিত বই, মানে বইগুলোকে এইভাবে যখন আমরা বইগুলোকে কি করব, বাছাই করে নেব, সেই বাছাই করা বইগুলো, ডিস্টিলড বুকস গুলো, তাই না, রিফাইন্ড করা বইগুলো, আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স, সেগুলো ওই পাতিত জলের মতো। ডিস্টিলড ওয়াটার্স মানে পাতিত জল। ফ্ল্যাশি থিংস, যেগুলো হচ্ছে গডি, সই, সেগুলো হচ্ছে বাইরে থেকে বেশি করে শো আপ করে। সুপারফিশিয়াল থিংস, এই জিনিসগুলো তো শো আপ করে, বেশি দেখনদারি করে। অর্থাৎ কি বোঝাতে চাইছে এখানে, বোঝাতে চাইছে কিছু বই আছে যেগুলো আমাদের খুব জাস্ট পার্টলি পড়তে হবে, কিছু বই আছে যেগুলো পড়তে হবে কিন্তু বেশি ইন্টারেস্টের সঙ্গে পড়ার দরকার নেই, কিন্তু কিছু বই আছে যেগুলো ডেপুটি সহকারে খুব ইন্টারেস্টিং সহকারে পড়তে হবে, সেগুলো থেকে এক্সট্রাক্ট যেগুলো আছে, যেগুলো গুরুত্বপূর্ণ অংশ, সেগুলোকে তুলতে হবে। এবং লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস এর ক্ষেত্রে কি হবে, ছোট ছোট যেগুলো মিনার টাইপ অফ বুকস, মানে ছোট ছোট কম গুরুত্বপূর্ণ যে বইগুলো, সেগুলো হচ্ছে ডিস্টিলড বুকস এর মতন। এবং কিছু ডিস্টিলড বুকস আছে, যে বুকস গুলো বলছে আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স, যেগুলো ফ্ল্যাশি থিংস, মানে সেগুলো হচ্ছে বেশি দেখনদারি করে, বেশি শো অফ করে, বেশি সুপারফিশিয়ালিটি প্রকাশ করে, সুপারফিশিয়াল গডি বা সই বুকস, সেই বইগুলোকে আমাদেরকে আলাদা করতে হবে। এই কথাটার উপরে গুরুত্ব এখানে দেওয়া হয়েছে। সুতরাং আমরা এই গল্পের একদম হাফ পজিশনে চলে এসেছি।
আজকে যে অংশটা আমি করলাম আজকে আর এর বেশি লেন্দি করবো না, কারণ আমাদের ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, যার জন্য আমি আরো একটা ক্লাস নেব, যে ক্লাসে গিয়ে তোমাদের বাকি অংশটা করাবো। সো দ্যাট ইজ অল ফর টুডে, দ্য হাফ পার্ট অফ স্টাডিজ রিটেন বাই ফ্রান্সিস ব্যাকন। এই অংশটা পর্যন্ত ভালোভাবে টেক্সট ফলো করে তোমরা পড়ো। যদি আমার এই আলোচনাটা তোমার সত্যিই ভালো লাগে, তোমাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এই রিকোয়েস্টটা রইল। আর এই আলোচনাটা আমরা কন্টিনিউ করব আমাদের নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটা হবে পার্ট 2 অফ স্টাডিজ রিটেন বাই ফ্রান্সিস ব্যাকন।